শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ে হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী। তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও বলা চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশের সবাই গৌরবর্ণের। যাই হোক, মেয়েটিকে মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পূর্ণ না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরই মাস্টার শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পাত্র পূর্ব নির্ধারিত রফিক তালুকদারের একমাত্র ছেলে সাদিক তালুকদার। ব্যবসায়ী পরিবার, সব দিক থেকেই ভালো হওয়ায় প্রমিতার বাবা খালিদ শিকদারের কোনো আপত্তি ছিল না। এদিকে ষোড়শী কন্যা প্রিয়তা আমাদের গল্পের নায়িকা। পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, পেছনেই তার চাচাতো বোন পরিণীতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়ে বেশি বন্ধুত্বের। পরি বলল, প্রিয় ধীরে দৌড়া, পড়ে যাবি তো। প্রিয় তার এতে কোনো হেলদোল নেই, সে নিজের মনে ছুটতে ছুটতে বলল। তনয়া শিকদার প্রিয়তা পড়ে না বলেই দৌড়ে গিয়ে মেজো আপুর রুমে ঢুকে গেলে। এ বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এ বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হলো প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তার তার প্রয়াত মা আঞ্জুমান নাহার বেগমের প্রতিচ্ছবি। প্রিয়তার চেহারা, চোখ, মুখ, চলাফেরা, ব্যক্তিত্ব, কথা বলার ধরন, চঞ্চলতা সবকিছুই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদার গম্ভীর প্রকৃতির মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারেই নরম স্বভাবের। শিকদার বংশের মান মর্যাদা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল। তার মূল কারণ হলো শিকদার বংশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। একসময় গোটা রায়পুর জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জিহাদ শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিদারি নেই, তবে জমিদার স্বভাব স্বরূপ মান মর্যাদা এক বিন্দুও ভাটা পড়েনি। শিকদাররা এখনো অতীতের মতোই সম্প্রদায়শীল, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিত্ববান। জমিদার সুলভ সুদর্শন চেহারাও এখনো বিদ্যমান। বর্তমানে রায়পুরের 200 বছরের পুরনো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরনো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করে সাদমান শিকদার। পুরনো জমিদার বাড়ির চেয়েও বড় পরিসরে আধুনিকভাবে নির্মিত 4 তলা বিশাল বাড়িটির প্রতিটি কোণায় আভিজাত্যর তেজ ছড়িয়ে আছে। সেই সুবিশাল বাড়িটির নাম প্রণয় কুঞ্জ। প্রণয় সাদমান শিকদারের বড় ছেলে, তাই এই প্রজন্মের বড় সন্তানের নামই এই বাড়ির নামকরণ করা হয়। প্রণয় কুঞ্জের সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরনো বিশাল পুকুর, যার গভীরতা 400 ফুট। আরও 4 প্রজন্ম আগে নির্মিত এই পুকুরটির নাম রক্ত পদ্ম পুকুর। এমন অদ্ভুত নামকরণের কারণ হলো এই পুকুরে 12 মাস রক্তের মতো গাঢ় লাল রঙের পদ্মের সমাহার থাকে। পুকুরটির পাশ ঘেঁষে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রেখেছে সুউচ্চ সুপুরি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত চওড়া টাইলস বসানো রাস্তা। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে বিভিন্ন নাম না জানা ফুলের গাছের সমাহার, যা লনের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার, আর বাকি 3 জন হলেন তার ছোট 3 ভাই খালিদ শিকদার, সাদিক শিকদার ও সোয়েব শিকদার। তাদের 4 জনের স্ত্রীদের নাম যথাক্রমে অনুসরী বেগম সাদমান শিকদারের স্ত্রী, তনুশ্রী বেগম খালিদ শিকদারের স্ত্রী, অনন্যা বেগম সাজিদ শিকদারের স্ত্রী, অর্থী বেগম সোহেব শিকদারের স্ত্রী। তারা 4 জন মূলত 4 বোন, যারা 4 ভাইকে বিয়ে করে এক বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। সাদমান শিকদারের 5 সন্তান। আবরার শিকদার প্রণয়, বয়স 29,
রাজন্য শিকদার রাজ, বয়স 26। আহানাফ শিকদার প্রেম, বয়স 24। তনুজা শিকদার প্রয়োনা, বয়স 21। অনুজা শিকদার পরিণীতা, বয়স 17। খালিদ শিকদারের 4 সন্তান। প্রহেলিকা শিকদার, বয়স 27। প্রমিতা শিকদার পৃথা, বয়স 25। সমুদ্র শিকদার, বয়স 23। অরণ্য শিকদার, বয়স 21। সাজিদ শিকদারের 2 সন্তান। প্রতীক শিকদার প্রথম, বয়স 27। তনয়া শিকদার প্রিয়তা, বয়স 16। শোয়েব শিকদারের 3 সন্তান। থিরা শিকদার, বয়স 13। তরি শিকদার, বয়স 10। তনয় শিকদার, বয়স 8। এই হলো বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থান। এই বিশাল বংশধরনের মাঝে মাত্র 3 বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয়ের সঙ্গে বিয়ে হয়েছে খালিক শিকদারের বড় মেয়ে প্রহেলিকার। খালিক শিকদারের দ্বিতীয় কন্যা পৃথার বিয়ে এখনো চলমান। শিকদার বাড়িতে মানুষের গিজগিজ করছে। 4 তলা বাড়ির কোথাও একটু খালি জায়গা নেই, সব জায়গায় মেহমান। শিকদার বাড়িতে সদস্যদের থাকার একটা নিয়ম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সিনিয়ররা, যেমন কর্তা গিন্নিরা। ফার্স্ট ফ্লোরে বাড়ির কাজের লোক ও অতিথিদের থাকার ব্যবস্থা। সেকেন্ড ফ্লোরে মেয়েরা এবং থার্ড ফ্লোরে ছেলেরা থাকেন। কিন্তু বর্তমানে সে সবের বালাই নেই। যার যেখানে জায়গা হচ্ছে সে সেখানেই ঢুকে পড়ছে। শিকদার বাড়ি আজ সরগম। এত মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্য দম ফেলার ফুসরত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজে লেগে পড়েছে। বিশেষত বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল। চৈত্রের দাবদাহে হাঁসফাঁস করছে সবাই। প্রণয় শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তার সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যে ভিজে উঠেছে। গরমে সে একেবারে তিক্ত বিরক্ত। মাথার চুলগুলো ঘামে কপালের সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব ও সবচেয়ে সুদর্শন পুরুষ ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী। তেজ আর তার গভীর বাদামি বর্ণে চোখ যা মারাত্মক আকর্ষণীয়। যে কোনো নারী এই পুরুষের জন্য পাগল হতে বাধ্য। প্রণয় চলে যেতেই কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখ জোড়া ছলছল করছে। অন্যদিকে শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন পরিবারের 4 কর্তা ও তাদের স্ত্রীরা। কর্তার দল চলে গেলেন লাইব্রেরিতে, আর তাদের গিন্নিরা চলে গেলেন রান্নাঘরে। রোহিণী বেগম হাসি মুখে বললেন, ভাবি কেমন আছেন? প্রণয়ের মা অনুশ্রী বেগম মৃদু হাসলেন। ভালোই আছি। মেয়ের বিয়ে বলে কথা, একটুও ফুরসত নেই। রোহিণী বেগম অবলোক তাকিয়েছিলেন অনুশ্রী বেগমের দিকে। এই 50 নারীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ছেলে মেয়েদের মা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। রোহিণী বেগম জিজ্ঞাসা করলেন, ভাবি প্রেরণা কোথায়? অনুশ্রী বেগম বললেন, কি জানি মেয়েটা কোথায় আছে। এদিকে তন্ময় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল তার বোনেদের পাশে, যেখানে তার আপুরা ও অন্যরা বসে গল্প করছিল। সে এসে এক ঝটকায় প্রিয়তার হাত থেকে চকলেটের প্যাকেট ছিনিয়ে মুখে পুরে দিল। প্রিয়তা তো রেগে লাল। তন্ময়, এই তন্ময়ের বাচ্চা, আজ তোকে খাচ্ছি আমি। বলে এক দৌড়ে তন্ময়ের দিকে তেড়ে গেল। তন্ময় এমন ভাব করলো যেন তার চেয়ে নিরীহ কেউই নেই। প্রিয়তা চেঁচিয়ে বলল, আমার চকলেট দে। তন্ময় শয়তানি হেসে বলল, দিয়ে দিয়েছি, আর নিবি? প্রিয়তার রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবলো, হাত থেকে মুখে কেন। ভাবার পর আর এক মুহূর্ত দেরি না করে তন্ময়ের চুল টেনে ধরল। তন্ময় বা কিসে কম যায়, সেও প্রিয়তার চুল টেনে ধরে 2 ভাই বোন চুলাচুলি শুরু করে দিল। এত জোরে টানাটানিতে দুজনের চোখে পানি এসে গেল, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। বসার ঘরে সবাই হা করে সার্কাস দেখছিল। সবাই অধীর আগ্রহে দেখতে লাগলো পরবর্তী সিনে কি হয়। প্রেম মজা নিয়ে তরিকে বলল, খেলা জমে উঠেছে। পুচকি যা পপকর্ন নিয়ে আয়, খেতে খেতে সার্কাস দেখি। ঠিক তখনই বজ্রকণ্ঠের ধমক এলো। থামো। সবাই দেখলো প্রণয় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তন্ময় মুহূর্তের মধ্যে ভদ্র হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। প্রণয় কঠিন স্বরে বলল, কি হচ্ছে এখানে? তন্ময় আমতা আমতা করে বলল, ভাইয়া আমি কিছু করিনি, আপু আমার চুল ধরে টানাটানি করেছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। প্রণয় গম্ভীর গলায় বলল, ঘরে যা।
সবাই চুপ। বৃষ্টি ফিসফিস করে বলল, প্রহেলিকা আপুর কপাল ভালো, এমন একটা অ্যাটম বোম পেয়েছে। অন্য মেয়েটা বলল। যা বলেছেন, এমন হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখিনি। মেয়েটা আর কিছু না বলে চলে গেল নিজের ঘরে। প্রহেলিকা মা চাচিদের সঙ্গে কাজ করছিল, হঠাৎ স্বামীর কথা মনে পড়লো, তাই সে ঘরে গেল। গিয়ে দেখলো প্রণয় নেই। এতক্ষণ কাজ করে সে অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়ল। তখন বিকেল 3টা বাজে। প্রিয়তা গা ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো, মুখটা থমথমে। মাথা থেকে তোয়ালা সরাতেই এক রাশ ঘন মেঘের মতো লতানো চুল মুহূর্তেই কোমরে ছড়িয়ে হাঁটুর উপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলল, এই হলো আমার এক জ্বালা। এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে। কবেই কেটে কাট অব্দি করে দিতাম, শুধুই পারছি না তার জন্য। সে বলেছিল, প্রিয় তোর চুলগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। ব্যাস, সেই দিন থেকেই প্রিয়তা কখনো তার চুল কোমরের উপরে উঠায়নি। পঞ্চদশী কিশোরী কন্যা, চন্দ্রগলার রূপ, তার চেহারার লাবণ্য ও সৌন্দর্য যেন দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চি মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিকদার বাড়ির সব মেয়েই সুন্দরী, কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার উপরে। এই মেয়েটা সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না, কেমন মহাবিষ্টের মতো চেয়ে থাকে। চেহারা শিশুসুলভ ভাবটা সরে গিয়ে এক অপার্থিব আনন্দ সৌন্দর্য ফুটে উঠেছে। অতিরিক্ত সৌন্দর্য ও মায়াবী চোখ। মেয়েটার গায়ের রং দুধে আলতা, একটু চেপে ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পান পাতার মতো মুখ, সুদীর্ঘ নীলাপ নেত্র যুগল, যা সব থেকে আকর্ষণীয়। যেন ওই চোখে মাদকতা মিশে আছে। যে কোনো পুরুষ সেই চোখের দিকে তাকালেই মুহূর্তেই হারিয়ে যাবে। ঘন ভারী চোখের পল্লব, যা অনন্ত আকর্ষণীয় এবং এনে দেয় বিশেষত্ব। চিকন খাড়া নাক, শিকদার বাড়ির পুকুরের রক্ত পদ্মের মতো টকটকে লাল ঠোঁট, ধনুকের মতো বাগানো দেহ। সৌন্দর্য ও মাধুর্যের এমন এক সংমিশ্রণ। তবে তার নিজের কাছে তার সৌন্দর্যের মূল্য একদমই অর্থহীন। যখন সবাই প্রশংসা করে, তখন তার ভেতর থেকে তাচ্ছিল্য ঠেলে বাইরে আসতে চায়। প্রিয়তা একটা সুন্দর প্রিন্ট ফুল স্লিভ 3 পিস পরে নিল, চুলগুলো ঢিলে হাত খোপা করে নিল, চোখে সামান্য কাজল দিল, ঠোঁটে একটু লিপ গ্লোস দিল, কপালে একটা ছোট্ট টিপ দিয়ে বেরোতেই কারো সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। শিকদার বাড়ির পেছনে রক্তপদ্ম পুকুর ঘাটে বসে আছে পরিণীতা। মনে মনে ভাবছে, আজ একবার আসুক, দেখাবো সে আমাকে চিনতে পারবে। আমিও শিকদার বাড়ির মেয়ে। আমাকে অপেক্ষা করানো, একবার সামনে আসলেই এই গভীর পুকুরে এক ধাক্কা মেরে ফেলে দেব। এটা ভাবতেই পরিণীতার মন চিল্লিয়ে বলে উঠল, না, তুই এটা করতে পারবি না, আমি ওকে অনেক ভালোবাসি। এটা ভাবতেই পরিণীতা কেমন যেন নরম হয়ে গেল। এতক্ষণ যাবৎ ওর পাশে যে একজন জলজান্ত পুরুষ বসে আছে, এতে ওর কোনো খেয়ালই নেই। আদিব এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল পরিণীতার মুখের সব অভিব্যক্তি। এখন সে বিরক্ত হয়ে ধমক লাগিয়ে দিল। কোন দুনিয়ায় আছো? মেয়েটা হঠাৎ এত জোরে ধমক খেয়ে চমকে উঠল। সপ্তদশী কন্যার বুকের মাঝখানে থাকা পরাণটা যেন মুহূর্তেই ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। কাদো কাদো হয়ে আদিবের দিকে তাকাতেই তার রাগ, অভিমান, ভয় সব জানালা দিয়ে পালিয়ে গেল। তার জায়গায় এসে ভর করলো এক অপার্থিব লজ্জা। লজ্জায় মাথা নিচু করে নিল। সে তো ওর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। আদিব মেয়েটার গালগুলো লজ্জায় লাল হয়ে যেতে দেখলো। হুট করেই সেও নরম হয়ে গেল। কি ভাবছিলে? এটা শুনেই পরিণীতার চোখ বড় বড় করে ফেলল। মনে মনে ভাবল, এই ব্যাটা যদি এখন জানতে পারে যে আমি ওকে ধাক্কা দিয়ে এই পুকুরে ফেলে দিতে চেয়েছিলাম, তাহলে নিশ্চিত আমাকেই ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা ভাবতেই ওর চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল। আদিব ভ্রু কুঁচকে বলল, ওই সুন্দর চোখ দুটো বড় হতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার অ্যাঞ্জেল? এটা শুনেই পরীর ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আদিব পরিণীতার চোখের দিকে তাকালো, মনে মনে বলল, তুমি সত্যিই একটা অ্যাঞ্জেল। এই চোখের দিকে তাকিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি। কি জানি এই ভুলের মাসুল হিসেবে হয়তো আমাকে প্রাণ দিয়েই দিতে হবে। পরিণীতা বলল,
কি ভাবছেন মাস্টার মশাই? আদিপ পরিণীতার চোখের দিকে তাকিয়ে বলল, তারপর গম্ভীর গলায় বলল, অ্যাঞ্জেল, তুমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার হাত ছাড়বে না, কথা দাও। পরিণীতার চোখ জলজলে হয়ে উঠল। মনে হলো বুকের ভিতর কেউ সূচালো কিছু দিয়ে আঘাত করল। পরিণীতা আর কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল আদিপের বুকে। সঙ্গে সঙ্গে আদিপ চোখ বন্ধ করে নিল। এটাই যেন তার প্রশ্নের উত্তর। দুজনের নিঃশ্বাসের গতি যেন অব্যক্ত প্রশ্নের উত্তর হয়ে উঠল। আদিপ বলল, হয়ে গেছে, ছাড়ো। কেউ দেখে ফেললে আমার গর্দান নেবে তোমার বাবা ভাই। বলে পরীর মাথায় একটা চুমু দিল। পরিণীতা বুকের সঙ্গে লেপ্টে থেকেই বলল, কেউ দেখবে না। আদিপ স্মিত হাসল। পরি বুক থেকে মাথা তুলে আর কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে গেল। ওকে চলে যেতে দেখে আদিপ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আদিপ বাবা মায়ের একমাত্র ছেলে, রায়পুরের এক সাধারণ ঘরের ছেলে। বাবা পুলিশের সাধারণ কনস্টেবল, মা গৃহিণী। অনেক কষ্ট করে সে লেখাপড়া শেষ করেছে। তার একটাই স্বপ্ন বাবা মাকে ভালো রাখা, পরিবারের অভাব দূর করা। সে চায়নি পরিণীতার মতো রাজকন্যাকে ভালোবাসতে। পরিণীতা পড়াশোনার সময় উদাসীন। প্রণয় বোনের অবস্থা দেখে পরিণীতার এসএসসি পরীক্ষার সময় একজন প্রাইভেট টিচার হিসেবে আদিপকে নিয়োগ করেছিল। প্রথমে আদিপ সাধারণভাবেই পড়াতো, কিন্তু সেদিন এলোমেলো চুলে শ্যামবর্ণের সেই ছেলেটাকে দেখে হারিয়ে গিয়েছিল পরিণীতা। আদিপ সব বুঝতো, কিন্তু এসব পাত্তা দিত না। কথায় আছে গরিবের ভালোবাসার অধিকার নেই। আদিপও সেটা মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু কথা থেকে যে কি হয়ে গেল ভেবে আদিপ দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়তার একটুখানি থমকে যাওয়া। তখন প্রিয়তা হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। হঠাৎ তার হাতটা টেনে ধরে ফেলল প্রণয়। তার দৃষ্টি ছিল স্থির ও শীতল। প্রিয়তা বিষণ্ণ মনে বিরক্ত হয়ে ভাবল, আমার জীবনে কি কম ব্যথা ছিল যে আবার নতুন করে ব্যথা পেতে হবে? ভাবতেই তার মুখটা তেতো হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরই অনুভব করলো সে পড়েনি, বরং ভেসে আছে। ভাবনা শেষ হওয়ার আগেই ছোট্ট একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলো তার নয়ন এসে ঠেকেছে একজোড়া গভীর বাদামি চোখের দিকে। প্রিয়তার বুকের খাঁচাটা মোচড় দিয়ে উঠল। সামনেই বলিষ্ঠ পুরুষটির শক্ত বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করতেই হতভম্ব হয়ে গেল। সেই বাদামি চোখ জোড়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিষ্প্রভ অথচ থমথমে। এই চোখের গভীরতা মাপা প্রিয়তার পক্ষে অসম্ভব। এই চোখ মুখ দেখে কোনোদিন মনের ভাব বোঝা যায় না। প্রণয় একটুকু চোখ সরালো না। প্রিয়তা ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না আর। দৃষ্টি নামিয়ে নিতেই প্রণয় তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার, এমন লাফালাফি করছো কেন? প্রিয়তা কয়েক সেকেন্ডের জন্য আবারও সেই গভীর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধরে আসা গলায় বলল, কিছু না, এমনি। বলে দ্রুত সরে গেল ওখান থেকে। প্রণয় তার চলে যাওয়ার পথের দিকে তাকে স্লান হাসল। নিজেই নিজেকে বলল, আমার মতো ব্যর্থ পুরুষ হয়তো দিতে ওঠে নেই। ওই নীল সাগরের মতো চোখে কি আছে যা প্রতিনিয়ত নেশার মতো আসক্তি ছড়িয়ে দেয় হৃদয়ের প্রতিটি কোণায়? তার মনের গভীর থেকে যেন কেউ উত্তর দিল। ওই নীলবর্ণের চোখগুলো সুবিশাল মাদকতার সাগর, যেখানে ডুবে যাওয়া আমার কপালে নেই। তার চারপাশে বিষ লতার মতো পেঁচিয়ে রেখেছে আবরার প্রণয় শিকদার অসহায়। সেখান থেকে কোনো দিন মুক্তি নেই। হয়তো কোনো একদিন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই হেরে যাবে। ভাবতেই তাচ্ছিল্য মাখা একটা হাসি দিল প্রণয়। দিনের শেষ ভাগ, বাড়ির পরিবেশ জমজমাট। 4 তলা বিশিষ্ট প্রণয় কুঞ্জ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গায়ে হলুদের জন্য। বিশাল ছাদকে ঝলমলে করে সাজানো হচ্ছে, যেখানে সন্ধ্যায় জমকানো গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরো অনেক আয়োজন চলছে। আজকে গায়ে হলুদের থিম সাদা ও লাল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা লাল শাড়ি পরবে। পুরো আয়োজনের দায়িত্ব পড়েছে প্রীতম ও প্রেমের কাঁধে। দু ভাই হরদম ব্যস্ত, তবু নিজেদের মধ্যে ঠাট্টা তামাশার সময় বের করতেই হয়। প্রেম হাসতে হাসতে বলল, ভাইয়া আজ রাতে হবে তো? প্রীতম কপাল কুঁচকালো। কি হবে? প্রেম কৌশলে বলল, ওই যে আব্বু চাচু আর বড় দাদার চোখ ফাঁকি দিয়ে যেটা হবে।
প্রথম বুঝে গিয়ে চোখ টিপে বলল। সব হবে ব্রাদার। প্রেমও চোখ টিপে বলল। ভাইয়া আমি কিন্তু সব জানি। প্রথম ভ্রু তুলল। কি জানিস তুই? প্রেম রহস্যময় হাসি দিল। প্রথম যা বোঝার বুঝে গেল। সেও মুচকি হেসে বলল। আমিও সব জানি। প্রেমের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এভাবে দু ভাইয়ের কথোপকথন চলতে থাকলো আর তাদের হাতে গায়ে হলুদের আয়োজন ধাপে ধাপে এগিয়ে যেতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। পৃথার ঘরে বসে আছে ওর সব বোন, কাজিন আর বান্ধবীরা। সবাই মিলে হই হুল্লোড় করছে আর পৃথাকে খেপাচ্ছে। প্রীতি, তুই তো দেখি ভালোই চালাক। এই কথা শুনে সবাই হেসে উঠল। পৃথার রাগে লজ্জায় লাল নীল সবুজ হয়ে উঠল। তার বান্ধবী সায়রা হাসতে হাসতে বলল। বান্ধবী, বুদ্ধির খেলায় তুই সেরা রে। এই কথা শুনে এবার পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। পৃথা একটু লাজুক হাসলো। দীপ্তি বলল। কাহিনী কি? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা পৃথাকে চোখ টিপ দিয়ে বলতে শুরু করলো। আমাদের প্রীতি রানী সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে তাকালো। সায়রা দুষ্টু হেসে বলল। বান্ধবী, বলে দিয়েছি। সবাই উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে। সায়রা হাসতে হাসতে বলল। সাদিক ভাইয়া আমাদের ভার্সিটির সিনিয়র ছিল। 6 বছর আগে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই, তখন প্রীতিকে রেগিং দিতে এসে সাদিক ভাইয়া উল্টো থাপ্পড় খেয়েছিল। আর অবাক করার মতো ব্যাপার হলো, সেই থাপ্পড় খেয়ে সে প্রেমে পড়ে গিয়েছিল। সবাই হেসে উঠল। সায়রা আবার বলল। সাদিক ভাইয়া আমাদের ভার্সিটির চিনবেজ সিনিয়র ছিল। প্রীতিকে পটানোর জন্য কতই কিছুই না করেছে বেচারা। তারপর আর কি, দুজনে প্রেম জমে উঠেছিল। যেহেতু আঙ্কেলরা লাভ ম্যারেজ খুব একটা পছন্দ করেন না, তাই দুজনে পুরো ব্যাপারটা চেপে রেখেছিলেন। সাদিক ভাইয়া পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ব্যবসায় মন দিলেন, না হলে আঙ্কেলদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যেত না। অনেক বছর প্রেম করার পর দুজনে পড়াশোনা শেষ করে বিয়ের কথা ভাবলো। সাদিক ভাইয়া নিজেকে অনেক যোগ্য করে তোলেন, তাই আঙ্কেলদের আর কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা জানে না যে এটা লাভ ম্যারেজ। তারা জানে এটা পারিবারিক ঠিক করা বিয়ে। সবাই হ্যাঁ হ্যাঁ করে শুনছিল। এতক্ষণে কয়েক জোড়া বিস্ময় ভরা দৃষ্টি গিয়ে পড়ল পৃথার উপর। সবার এমন দৃষ্টি দেখে পৃথা বিব্রত হয়ে গেল। প্রিয়তা ভ্রু নাচিয়ে বলল। মেজ আব্বুকে বলে দেবো নাকি আপু? এটা শুনে পৃথার লজ্জা মাখা মুখটা ভয়ে ঝুমে গেল। পরি প্রিয়তা মিটমিটিয়ে হাসতে লাগলো। পরি হাসতে হাসতে বলল। চিল আপু, ভয় পেও না, আমরা কাউকে কিছু বলবো না। দুলাভাই আমাদের অনেক পছন্দ হয়েছে। পৃথা আবার লজ্জা পেল। তাদের কথার মাঝেই বাইরে থেকে অর্থি বেগম সবাইকে ডেকে উঠলেন। প্রেরণা গিয়ে দরজা খুলে দিল। অর্থি বেগম ব্যস্ত হয়ে প্রেরণাকে বললেন। তোর রোহিণী আন্টি তোকে খুঁজছে। প্রেরণা খুশি হয়ে বলল। মামুনি কোথায়? অর্থি বেগম বললেন। বসার ঘরে। প্রেরণা সেদিকে ছুটে গেল। অর্থি বেগম মেয়েদের বললেন। মেকআপ আর্টিস্ট এসে গেছে, তোমরা তাড়াতাড়ি পৃথাকে তৈরি করো, নিজেও তৈরি হয়ে নাও। সন্ধ্যা প্রায় হয়ে এলো। অর্থি বেগমের কথা শুনে মেয়েদের আসর ভেঙে গেল। মেকআপ আর্টিস্ট পৃথাকে সাজাতে শুরু করলেন। সায়রা ছাড়া সবাই নিজের ঘরে গিয়ে তৈরি হতে লাগলো। তন্ময় আর থরি পা টিপে টিপে বড় আপুর ঘরে গেল। কারণ তন্ময়ের মতে তার ভাইগুলো বড়ই বেয়াদব, এরা শুধু ওর পেছনে লাগে। তন্ময় জানে ওর আপু 1000 গুণ ভালো। তন্ময় দেখলো প্রহেলিকা ঘুমাচ্ছে। থরি বলল। কি করব? তন্ময় বলল। কি আর করব, ডেকে তুলবো। বলে দুজন একসাথে প্রহেলিকাকে ডাকতে লাগলো। এত ডাকাডাকিতে প্রহেলিকা বিরক্ত হয়ে ধরফরিয়ে উঠল। উঠে দেখে ওর পুচকে ভাই বোন দাঁড়িয়ে আছে। প্রহেলিকা একটু বিরক্ত না হয়ে দুজনের গাল টিপে দিয়ে বলল। কি ব্যাপার ছোট খোকা? তন্ময় গাল ফুলিয়ে বলল। আপু তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। থরি নরম সুরে বলল। আপু আমাদের সাজিয়ে দাও। প্রেরণা প্রিয়তা আপুরা সাজিয়ে দেয়নি। সে কথা মতো প্রহেলিকা বলল। যাও তোমার জামা নিয়ে আসো। থরি বলল। আমি শাড়ি পরবো, কিন্তু কেউ আমাকে পরিয়ে দেয়নি।
মায়া হলো প্রহেলিকার। নিজের ওয়ার্ড্রোব থেকে একটা সুন্দর লাল শাড়ি বের করে থরিকে পরিয়ে দিল। এই শাড়ি পরাতে গিয়ে অনেক ধৈর্য ধরতে হলো। তারপর দুজনকে সুন্দরভাবে সাজিয়ে দিল। সাজানোর পর দুজন দুটো চুমু খেয়ে চলে গেল। প্রহেলিকা মৃদু হাসল। কিছুক্ষণ পর প্রণয় এলো। প্রহেলিকা ওর জন্য একটা সাদা পাঞ্জাবি বের করে দিল, হাতে দিয়ে বলল, এটাই পরো। প্রণয় ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাত সিঁড়ি দিয়ে উপরে উঠছিল অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে দেখতে। ঢুকার 4 সিঁড়ি আগে কারো সাথে ধারাম করে বাড়ি খেলো। মনে হলো মেয়ে তার বেশি ব্যথা পেয়েছে। রাত শুধুমাত্র 1 সিঁড়ি পিছিয়ে গেছে, এছাড়া তেমন কিছুই হয়নি। বাড়ি খেয়ে মেয়েটির দুনিয়া দুলে উঠল। মেয়েটি সিঁড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু রাজ মেয়েটির কোমর ধরে ফেলল। মেয়েটি মুখের উপর সব চুল এসে মুখ ঢেকে গেল। রাজ এক হাত দিয়ে চুল সরাতে গিয়ে যেন এক ধাক্কা খেল, হয়তো হার্টবিট মিস করলো। মেয়েটা চোখ মুখ খিচে রয়েছে। হঠাৎ যখন মেয়েটি বুঝতে পারলো সে পড়ে যায়নি, তখন তরাত করে চোখ খুলল। ঝাড়ি দিয়ে রাজকে সরিয়ে দিল। রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ওই মিয়া, আপনি কি কানা বেগুন? চোখে দেখেন না? চোখ হাতে নিয়ে ঘুরেন? মেয়েটার কথার সাথে সাথে নাক ফুলে উঠেছে। বিকট চিৎকার শুনে রাজের ভ্রম ছুটে গেল। এক ভ্রু উঁচিয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটা যেন এই কথা শুনে জ্বালামুখীর ন্যায় জ্বলে উঠল। ফুঁসতে ফুঁসতে বলল, না, আপনাকে না, আমার সামনে একটা বড় বাদর দাঁড়িয়ে আছে, তাকে বলছি। এবার রাজও রেগে গেল, বলল, আমিও আপনার মতন ঝগড়াটে মহিলা আরেকটা দেখিনি। মেয়েটি বলল, নিজে তো সুন্দরী মেয়ে দেখলে গায়ে উঠে আসছো, আবার বড় বড় কথা বলো, বাহ। রাজ বলল, কে সুন্দরী? আশেপাশে তো আমি কোনো সুন্দরী দেখতে পাচ্ছি না, সামনে তো একটা নাগিন দাঁড়িয়ে আছে। এবার রাগ সামলাতে না পেরে মেয়েটি রাজের সুন্দর সেট করা চুলগুলো টেনে ধরল। এত চিল্লাচিল্লির শব্দ শুনে অরণ্য, সমুদ্র, পরিণীতা ছুটে এসে সামনের দৃশ্য দেখে ব্যাকুল বনে গেল। তারা কয়েক সেকেন্ড একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। কিছুক্ষণ পর ছুটে গেল। পরিণীতা বলল, এসব কি করছিস পূর্ণতা? পূর্ণতা বলল, কানা বেগুনকে আজকে আমি ভর্তা বানিয়ে ফেলবো। পরিণীতা বলল, কানা বেগুনকে? পূর্ণতা বলল, কেন চোখে দেখিস না? আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। এবার পরিণীতা রেগে গিয়ে বলল, এটা কোনো কানা বেগুন না, এইটা আমার ভাই। এ কথা শুনে পূর্ণতা নাক মুখ কুঁচকে বলল, এই জন্যই এটা এমন। আবারও নাক মুখ কুচকালো, হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আচ্ছা। বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। পরিণীতা ভাইয়ের দিকে তাকিয়ে করুণ ভাবে বলল, সরি সেজো দাদন। পূর্ণতা পেছনে পেছনে চলতে লাগলো। রাজের চুলের বেহাল অবস্থা দেখে অরণ্য ও সমুদ্র গা জ্বালানো হাসি দিয়ে বলল, ব্রাদার কেমন লাগলো? রাজ চোখ রাঙালো। তারা দুজন তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে একে অপরের কাঁধে হাত রেখে বলল, হয় এমনি হয় বলে। গান গাইতে গাইতে চলে গেল। রাজ একটু বাঁকা হেসে বলল, আবার দেখা হলে তোমাকে দেখে নেব মিস সুন্দরী। পূর্ণতা বলল, আরেকবার সামনে পেলে কানা বেগুনকে পিস পিস করে নুন হলুদ মাখাবো। ফর্সা মুখ লাল হয়ে আছে। পূর্ণতা চৌধুরী বন্যা বিশিষ্ট ফারহান চৌধুরীর দুমাত্র সন্তানের মধ্যে দ্বিতীয়। ভীষণ মেজাজি, কিন্তু মনটা অনেক ভালো ও নরম। যার সাথে ঝামেলা হয়ে যেত তার মুখ আর কখনো দেখতে চায় না। প্রিয়তা নিজের ঘরে বসে আছে। সন্ধ্যা 6:30। 7টা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু প্রিয়তার কোনো হেলদোল নেই। তার নীলাপ অতি মায়াবী, চোখের কার্নিশ বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নোনা জলের স্রোত। তার মুছে ফেলার কোনো প্রয়াস নেই। হাঁটু অবধি সমান লুটিয়ে থাকা চুলগুলো টাইলসের মেঝেতে অবহেলায় ছড়িয়ে আছে। মাথাটা কাঠের খাটের সঙ্গে হেলান দেওয়া। কে বলবে এতটুকু মেয়ের মনের ভেতরে কাল বৈশাখী বয়ে যাচ্ছে? কেউ বুঝতে পারছে না। ওই সুন্দর মুখের পেছনে বিষণ্ণতা কেউ দেখছে না। কিছু ব্যথা হয়তো একান্তই ব্যক্তিগত হয়, যা আমরা সবার সামনে দেখাতে পারি না, বলতে পারি না।
না বললে হয়তো সে কোনোদিনই বুঝবে না। নিষ্প্রাণ মনের ভালোবাসা কেউ দেখবে না, সবাই অপরাধ দিয়ে কলঙ্ক লেপে দেবে। এসব ভাবতে ভাবতেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটে। কখন থেকে দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে বুঝতে পারেনি সে। ওর বেস্ট ফ্রেন্ড ইনায়া দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। প্রিয়, দরজা খোল, কতক্ষণ ধরে ডাকছি। মেয়েটার চেঁচামেচিতে বিরক্ত হয়ে প্রিয়তার চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই দেখলো ইনায়ার রাগে লাল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিয়তা পাত্তা দিল না। ইনায়া কটমট করে তাকিয়ে বলল, মরে গেছিস নাকি? কতক্ষণ ধরে ডাকছি। প্রিয়তা হেসে বলল, কিছু না। ইনায়া বিরক্ত হয়ে মনে মনে বলল, যার জন্য এত কষ্ট সে তো দিব্যি সুখে আছে। মুখে বলল, তুই আবার কেঁদেছিস? উত্তর দিল না প্রিয়তা, শুধু বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে গেল সে। ইনায়া মনে মনে ভাবল, আজ সবাই তোকে দেখবে, যেমন ভাবছি তেমন কাজ। সে প্রিয়তার ওয়ার্ড্রপ খুলে গায়ে হলুদের জন্য আনা বিশেষ লাল শাড়িটা বের করলো। শাড়িটা খুব সুন্দর, কে এনেছে জানে না ইনায়া, তবে এটা যে প্রিয়তার জন্যই তার নিশ্চিত। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কি করছিস? ইনায়া এক চোখ টিপ দিয়ে বলল, দেখবি ডার্লিং, অপেক্ষা কর। প্রিয়তা চোখ ছোট ছোট করলো, আর ঠিক তখনই ইনায়া ওর হাতে প্যাকেটটা ধরিয়ে দিল। শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারবো না। কিন্তু ইনায়া নাসর বান্দা, শাড়ি তো পরতেই হবে। প্রিয়তা তর্ক পছন্দ করে না, তাই আর কথা না বাড়িয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে ইনায়া সাজানোর জন্য মেকআপ ও জুয়েলারি বাছাই করতে লাগলো। প্রিয়তা যখন শাড়ি পরে বের হলো, ইনায়ার চোখ চওড়া হয়ে গেল। হ্যাঁ, সে নিজেই তাকিয়ে থাকতে পারছে না। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি দেখছিস? ইনায়া মনে মনে উল্লাসে চিৎকার করে উঠল। যেমন ভেবেছিল তেমনই হয়েছে। মুখ দিয়ে না বলে প্রিয়তার হাত ধরে চেয়ারে বসে দিল, তারপর ওকে সাজাতে লাগলো। হালকা মেকআপ, কাঁচা হলুদের গহনা, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক, নীলাভ চোখ দুটো, হালকা কাজল আর আইলাইনার, গালের সামান্য ব্লাশার। 10 মিনিট পর সে বিস্ময়ে তাকিয়ে থাকলো। আমি ছেলে হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম প্রিয়। প্রিয়তা হেসে ফেলল। ইনায়া বলল, তুই বস, আমি রেডি হয়ে আসছি। এরপর সে শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেল। গায়ে হলুদের আসর। পৃথাকে মঞ্চে বসানো হয়েছে। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে আজ। অনুষ্ঠানের থিম অনুযায়ী মেয়েরা লাল শাড়ি, ছেলেরা সাদা পাঞ্জাবি। শিকদার বাড়ির সব ছেলেদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি এনেছে রাজ আর প্রীতম, আর মেয়েদের শাড়ির ডিজাইন আলাদা রাখা হয়েছে। সবাই একে একে হলুদ দিতে শুরু করলো। প্রথমে বড়রা, সাদমান শিকদার, খালিদ শিকদার, তারপর অন্যান্য ভাইয়েরা। এবার ছোটদের পালা, কিন্তু ছোটরা একটু পরে দেবে, আগে পার্টি হবে। প্রেরণা মাইক হাতে নিয়ে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের গায়ে হলুদের আসল মজা এখন শুরু হবে একটা সারপ্রাইজ দিয়ে। সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। স্টেজে বাজতে শুরু করলো মেরি ইয়ার কি শাদি হায়। এরপর যেন 4 পরী মঞ্চে নেমে এলো। প্রিয়তা, পরিণীতা, পূর্ণতা আর ইনায়া ধীরে ধীরে নাচতে শুরু করলো। সবাই চমকে তাকিয়ে আছে, তাদের যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। বিশেষ করে প্রিয়তার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারছে না। তার চুল হাঁটু অবধি উঠছে, নীলাভ চোখ দুটো চিকচিক করছে আলোয়। এই দৃশ্য দেখে কারো বুকে গভীরে আগুন লেগে গেল। সে এই রূপে মুগ্ধ হওয়ার থেকে জ্বলছে বেশি। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখের সাদা অংশ লাল হয়ে উঠল, কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠল, বুকে চেপে রাখা কষ্টের সঙ্গে রাগগুলো বেরিয়ে আসতে চাইল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো মহান রবের কাছে কিছু একটা বলল, কিছু অনুরোধ, কিছু অতীত, কিছু ষড়যন্ত্র, কিছু সত্যি। এক হার না মানা পুরুষকেও হারিয়ে দেয়, বাধ্য করে নিজের প্রাণের চেয়েও প্রিয় জিনিস বা মানুষগুলোকে ত্যাগ করতে। কোনো এক সময় যাদের ছাড়া বাঁচার কথা কল্পনাই করলেই মৃত্যু তুল্য পীড়া দিত, আর এখন তাকে ছাড়াই বাঁচতে হচ্ছে। তাচ্ছিল্য হাসলো সে। পুনরায় স্টেজের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। রাজ আর প্রীতম বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ প্রীতমকে বলছে, মিসদাদান পরি,
বলে বুকে হাত দিল রাজ। প্রীতম চোখ সরিয়ে বলে, হ্যাঁ পড়ি আমাদের বোন। রাজ দাঁত কেলিয়ে খেক করে উঠল, রাগি রাগি দৃষ্টিতে বলল, আমি জানি পরি আমাদের বোন, আমি ওই পরীর কথা বলছি না। প্রীতম বলল। তাহলে অন্য পরীর কথা বলস? প্রীতম সন্দেহের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। বোন দুটিকে বাদ দিয়ে অন্য দু রমণীর উপর দৃষ্টি রাখলো, তারপর রাজের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল। বেয়াদব। রাজ মুখ নিচু করে বলল, তুমি খুব সুপুরুষ। প্রীতম বলল। কি বলতেছিস? রাজ দুষ্টু হেসে বলল, প্রেম আমাকে সব বলে দিয়েছে। এটা শুনে প্রীতমের কপালে বাস পড়ল। প্রেমকে এই মুহূর্তে সামনে পেলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত নিশ্চিত। রাজ আবার সেই দুষ্টু হাসি দিল। প্রীতম বলল, এই কথা পাসকান হলে তোর বাকি আকাশে উড়িয়ে দেব। রাজও ভাব নিয়ে বলল, আমার পাখি না থাকলে তোমার পাখিও থাকবে না ব্রো। প্রীতম বিরক্ত হয়ে চলে যেতে বলল। পুকুর পাড়ে চলে আসিস। ড্যান্স শেষ হতেই প্রেরণা বলল, এখন হলুদ দেওয়া হবে, এরপর আবার পার্টি শুরু হবে। সবার আগে হলুদ দেবে বড় দাদান। কিন্তু আশেপাশে কোথাও প্রণয়কে দেখা গেল না। অন্যরা বলল। এই কথায় সবাই চেঁচিয়ে উঠে বলল, না, সবার আগে বড় দাদানই হলুদ লাগাবে। অরণ্য পরিণীতাকে বলল। বনুজা, দাদানকে ডেকে নিয়ে আয়। পরিণীতা চলে গেল ডাকতে। ছাদ থেকে নেমে 3 তলার করিডোরে আসতেই কেউ তার মুখ চেপে ধরল, পাশের রুমে ঢুকিয়ে দিল। প্রায় 20 মিনিট হয়ে গেছে, পরি গেছে, কিন্তু এখনো আসার নামগন্ধই নেই। সমুদ্র বিরক্ত হয়ে বলল, তুই পারিস ভাই, লেড লতিফকে দিয়েছিস দায়িত্ব। প্রীতম বলল। প্রিয়তাকে বলো তুই যা। প্রিয়তা বলল, আমি? প্রীতম বিরক্ত হয়ে বলল, হ্যাঁ তুই দৌড়ে গিয়ে দাদানকে ডেকে নিয়ে আয়। অগত্যা প্রিয়তা প্রণয়কে ডাকতে চলে গেল। এতক্ষণ ধরে সব ছেলেরা প্রিয়তাকে চোখ দিয়ে গিলছিল। শিকদার বাড়ির সব মেয়েরাই ভীষণ সুন্দর, চোখ ফেরানো যায় না, কিন্তু এই মেয়ের মাঝে অন্যরকম এক জাদু আছে যা মোহগ্রস্ত করে দেয়। প্রিয়তা সারা বাড়ি খুঁজেও পেল না। শেষে 3 তলার মাঝারি আকারের ছাদে গিয়ে থমকে গেল। এবার প্রিয়তাকেও না আসতে দেখে সবাই বিরক্ত হলো। প্রেরণা বলল, দাদান হয়তো বাড়িতে নেই, আর ওরা দুজন নিশ্চয়ই গল্প জুটে দিয়েছে। ইয়ানাও বলল, আপু ঠিক বলেছেন। থিরা বলল। সবাই রাজি হলো প্রীতম হলুদ দেবে। ঠিক তখনই কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে তন্ময় 2 গাল ভরে হলুদ লাগিয়ে দিল। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। প্রেম চিৎকার দিয়ে বলল, আমাদের ছোট খোকা চ্যাম্পিয়ন প্রথম হলুদ দিল। এক এক করে সবাই হলুদের আনন্দে মেতে উঠল। কিন্তু ইয়ানার মনে কেমন সন্দেহ হলো। প্রিয়তা এমনি হাওয়া হয়ে যাওয়ার মেয়ে নয়। সে ছাদ থেকে নেমে পুরো বাড়ি প্রতিটা ঘর খুঁজল। পরিণীতা আর প্রিয়তাকে কোথাও না পেয়ে শেষে রক্তপদ্ম পুকুর পাড়ে গেল। সেই জায়গায় খুব সুন্দর করে লাইটিং করা, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করে কেউ তার কোমর চেপে ধরে পাশের গাছের সাথে ঠেসে দিল। পিট পিট করে চোখ খুলে দেখলো তার প্রিয় পুরুষটি 2 হাতে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে আছে। ইয়ানা দেখলো সেই সমুদ্রের নীল চোখ, যেমন চোখ প্রিয়তার। ইয়ানা চোখ মেরে বলল, কি ব্যাপার পিয়ারেলাল, আমার কথা আপনার যে মনেই পড়ছে না? আমি ভাবলাম বিয়েবাড়ির সুন্দরীদের ভিড়ে আমি আপনার চোখেই পড়ছি না। এতক্ষণে প্রীতম বাঁকা হাসলো। সে তো স্টেজেই এই মেয়েকে দেখে থমকে গিয়েছিল, কিন্তু দুষ্টু হেসে ইয়ানার গালে নাক ঘষে দিয়ে বলল, ঠিকই বলছো, জানো একটা মেয়েকে দেখেছি, তাকে দেখেই যেন ফিদা হয়ে গেছে। ইয়ানা এই কথা শুনেই রাগে টমেটোর মতো লাল হয়ে গেল। রাগে প্রীতমের বাহুতে জোরে সোরে একটা কামড় বসালো। প্রীতম সামান্য উফ পর্যন্ত করল না, আরো শক্ত করে জোরে ধরল। ঠোঁটের নিচে কালো তিলটায় আলতো করে চুমু খেয়ে বলল, আমার এমন একটা টাটকা রসগোল্লা থাকতে আমি কেন বাইরে বাসি খাবারে নজর দেব? ভ্রু উঁচিয়ে বলল প্রীতম। মুহূর্তেই রাগ গলে গেল তার। গুলুমুলু মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। প্রীতম বলল, এই রসগোল্লা আমার সামনে লাল হওয়া বারণ, না হলে এখনই খেয়ে ফেলবো, আই সোয়ার।
এই কথা শুনে ইয়ানা প্রীতমের বুকের সাথে আরো একটু লেপ্টে রইল। প্রীতম গভীর চোখে তাকে টুপ করে গালে একটা চুমু দিল। এই হালকা গোল গাল মেয়েটার তার রসগোল্লা লাগে। আরও 5 বছর আগে প্রিয়তাকে যখন হাই স্কুলে ভর্তি করানো হচ্ছিল তখনই এই মেয়েটার সাথে প্রথম দেখা। কি যে আদরে! তখন থেকেই মেয়েটার প্রতি একটা আলাদা মায়া কাজ করত, যা ধীরে ধীরে প্রখর প্রণয়ের রূপ নেয়। ইয়ানাও আদিবের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে। ইয়ানারা 2 বোন। সে ছোট, তার বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক, কোনো দিক দিয়ে শিকদারের লেভেলে পড়ে না। তবুও মেয়েটা শুধু ভালোবাসার গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু আদিবের মতো এতটা বোঝ নেই ওর। মেয়েটা জানেই না শিকদাররা কুল মর্যাদা রক্ষা করতে ছেলে মেয়েকে কেটে ফেলে দিতেও রাজি। শিকদাররা দানশীল, উদার, কিন্তু তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করে না। শিকদার বাড়ির 4 গিন্নি আর মির্জা বাড়ির 4 গিন্নি বসার ঘরে আড্ডা দিচ্ছিলেন। মিসেস রোহিণী মির্জা প্রণয়ের মাকে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। অনুশ্রী বেগম হেসে বললেন, অবশ্যই ভাবি, বলুন কি বলবেন। রোহিণী বেগম বললেন, আপনার বড় মেয়ে প্রেরণাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। অনুশ্রী বেগম অবাক হয়ে বললেন, প্রেরণা? রোহিণী বেগম বললেন, হ্যাঁ, কালকেই আমি আর নির্বাণের আব্বু কথা বলছিলাম যে নির্বাণের বিয়ের বয়স হয়েছে, আর প্রেরণার যে উপযুক্ত মেয়ে তো আর হতে পারে না। অনুশ্রী বেগম হেসে বললেন, কথা আপনি মন্দ বলেননি ভাবি, কিন্তু এই বিষয়ে প্রেরণার আব্বু যা বলবে সেটাই শেষ। নির্বাণের আব্বু বড় ভাই সাহেবের সাথে কথা বলবেন। অনুশ্রী বেগম একটু আশ্বস্ত হলেন। এভাবে তাদের আলাপ চলতে থাকলো। প্রণয় 3 তলার মাঝারি ছাদের রেলিং ধরে অদূর আকাশের দিকে তাকিয়ে রইল। নিকষ কালো অন্ধকার, আকাশের কোণে ঝুলে থাকা অর্ধচন্দ্রের স্থান আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা প্রণয় উদাস চোখে তাকিয়ে আছে চাঁদের দিকে। বলল, পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না রক্তচাপা। আমি যে বড় ক্লান্ত, এমন জীবন আমি কখনোই চাইনি। মানলাম আমি পাপে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন। এমন শাস্তির থেকে মৃত্যু শ্রেয় ছিল। আমি যে সেটা সহ্য করতে পারছি না রক্তচাপা। আমার প্রিয় জবা ফুল, একটি বার তুমি যদি আমার অশান্ত বক্ষে মাথা রাখতে, তাহলে বুঝতে পারতে। এই ভেবে প্রণয় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে কিছু স্মৃতির পাতায় হাত বুলালো প্রণয়। চোখ বন্ধ রেখে গান ধরল, मैं जो भी है तेरा ही तो है, चाहे तो मांग लो, रोका किसने है। গান গাওয়ার মাঝেই প্রিয়তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রণয়কে ছাদের রেলিংয়ে দেখে সে ধীরে এগিয়ে যেতেই থমকে গেল। প্রণয়ের গানের লাইন শুনে নেশাগ্রস্তের মতো অপলক চেয়ে রইল। প্রণয়ের প্রতিটি গানের লাইনের মাঝে অসীম বেদনা নিহিত। 3 বছর হলো সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। বলিষ্ঠ দেহ সাধারণ সুদর্শন পুরুষটি নিজের মনের ভাব প্রকাশে ব্যস্ত, কিন্তু তার সর্বকায়া জানে যে নারীর নীলাপ অক্ষিতে চোখ রাখলে মনে চলতে থাকা চাপা ঝড়ের গতি ক্ষীণ হয়ে আসে। সেই নারী তার পেছনে দাঁড়িয়ে আছে। এই নারীর উপস্থিতি সে বহু দূরে থেকেই অনুভব করে। মুখে কিছু না বলে ভেতরের সব কিছু গানের মাধ্যমে নারীটিকে বলে একটু হালকা হওয়ার প্রচেষ্টা করলো। জানে সে এই বোকা পাখি কিছুই বুঝবে না, না বোঝাই ভালো, কিন্তু মানুষের মন তো সান্ত্বনা খোঁজে। 3 বছর পর এমন দৃশ্য দেখে প্রিয়তার নীলাপ চোখের অক্ষি কোটর ভরে উঠল। সে চলে যেতে নিল, কিন্তু প্রণয়ের সামনে চোখ রেখেই হাত ধরে নিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে প্রিয়তার গায়ের লোমকূশ খাড়া দিয়ে গেল, রক্ত চলাচলের গতি বেড়ে গেল। প্রণয় ফিরল প্রিয়তার দিকে। প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে সেই নীলাপ সমুদ্রের মতো চোখে নিজের গাঢ় বাদামি চোখ রাখল। সেই দৃষ্টি দেখেই প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। প্রণয় দেখল ওই নীলাপ চোখের গভীরতা খুব কম। প্রণয়ের কাছে চোখ দুটি খোলা বইয়ের মতো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেই সে সব কিছু বুঝতে পারে যথারীতি। সব বুঝেও গেল সে।
এক টুকরো শুকনো হাসি ফুটে উঠল, যা মুখের ভাবে বোঝা যায়নি। নিজের বলিষ্ঠ হাত দিয়ে পান পাতার মতো সুন্দর মুখের নরম তুলতুলে গাল থেকে সযত্নে চোখের পানি মুছে দিল। কোনো প্রশ্ন ছাড়াই মুছার সাথেই তার সাগরের ঢেউয়ের ন্যায় চোখ দুটি আবার নতুন উন্মাদনে ভরে উপসে পড়ছে। কথায় আছে না, মন যার কাছে প্রশ্রয় পেতে চায় তার কাছে একটুকু প্রশ্রয় পেলেই বেহেয়া হয়ে ওঠে। কিন্তু প্রিয়তাকে তো শক্ত হতে হবে। এই সুখী লোকের কাছে সে কিছুই বুঝতে দিবে না। ফিরে দৌড় দিতে চাইলে শাড়ির কুচি বেঁধে পড়তে নিতেই প্রণয় আবার এক ঝটকায় ধরে ফেলল। প্রণয় না ধরলে মুখ থুবড়ে পড়তো সে নিশ্চিত। হাত ধরে সোজা করার জন্য টান দিতেই প্রিয়তা প্রণয়ের বুকে ছিটকে পড়ল। হঠাৎ আকস্মিক নারীর অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় প্রণয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রিয়তার জমে গিয়েছে। অবাধ্য অশ্রুধারা আরো বেশি উপসে পড়তে লাগলো। প্রাণটা কেমন ছটফটিয়ে উঠল। প্রিয়তার অতি প্রিয় পুরুষের গা থেকে ছুটে আসা সেই পরিচিত ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাস শুষে নিতে থাকলো সেই অতি প্রিয় গন্ধ, যা মাদকের মতো টানে। কয়েক মুহূর্ত পর প্রিয়তাকে সজা করে দাঁড় করালো প্রণয়। মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। তারপর কিছু না বলে প্রিয়তাকে ঘুরিয়ে নিল। পিঠ থেকে অতিরিক্ত সেফটি পিন খুলে নিল। পেটের পাশ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল দুদিক ধরে আবার পিন আপ করে দিল। যতবার প্রণয়ের হাত তার পেটে স্পর্শ করছিল ততবার কেঁপে উঠছিল প্রিয়তা। শাড়ি ঠিক করে আবার ঘুরিয়ে দিয়ে হাঁটু অবধি খোলা লতানো চুলগুলো ভালো করে পেঁচিয়ে নিজের হাতে খোপা করল। ছাদের সাদা গোলাপ গাছ থেকে একটি ডাটা সহ ফুল তুলে খোপায় গেঁথে দিল, যাতে চুল খুলে না যায়। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটের লিপস্টিক তুলতে লাগলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে রইল। প্রিয়তা তার কিছু বলার ভাষা নেই, হয়তো ইচ্ছেও নেই। তার এই জীবনে এমন মুহূর্ত অসম্ভব স্বপ্নের মতো। প্রণয়ের সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবলো, আল্লাহ যদি এমন কিছু সময় আমাকে উপহার দেন, খুব একটা ক্ষতি হবে না। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না এগুলো কি তার নিষিদ্ধ অনুভূতি। প্রিয়তা জানে সামনে দাঁড়ানো পুরুষটির উপর তার এক চুল পরিমাণও অধিকার নেই। সে সম্পূর্ণ অন্য কারো। হয়তো সত্যি তার মনের ভালোবাসাটা পাপ, কিন্তু তার মন চিৎকার করে বলল, মিথ্যা কথা। আমার ভালোবাসার কোনো পাপ নেই, কোনো খাত নেই। সে অন্য কারো, সেটা তার সমস্যা, আমার নয়। আমার ভালোবাসা কলঙ্কিত নয়। এমন হাজারো ভাবনায় অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করেও লিপস্টিক তুলতে পারল না। ঠোঁট হালকা ফুলে গেছে। বিরক্ত হলো সে। যতটুকু উঠেছে ততটুকুই থাক। এরপর পা পর্যন্ত চোখ বুলালো প্রিয়তার উপর। তারপর গম্ভীর স্বরে বলল, যা এখন। প্রিয়তা আর এক মুহূর্ত না থেকে সোজা চলে গেল নিজের ঘরে। প্রণয় সেখানে দাঁড়িয়ে প্রথমে নিজের পাঞ্জাবির গন্ধ নিল, যেখান থেকে একটি সুমিষ্টি মেয়েলি পরিচিত গন্ধ নাকে আসছে। এটা শুধু গন্ধ নয়, এটা তার জন্য ড্রাগ। কিছু একটা ভেবে একটু হাসল। তারপর হাতের রুমালটা মুঠো করে রেখে নিজের পকেটে রেখে আবার আকাশের দিকে তাকালো। ইচ্ছামতি নদীর তীরের বালিতে খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলছে একজোড়া কপুত কপুতি। নারীটির মুখে একরাশ লজ্জাময় গোলাপি আভা। অতঃপর পুরুষটির চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা। চশমা চোখের শ্যামবর্ণ পুরুষটি অপলক তাকিয়ে আছে। এই মেয়েটার মাঝে যেন তার প্রাণ ভোমরার বাস। পরিণীতা বলল, কি দেখছেন মাস্টার মশাই? আদিপ বলল, আমার অ্যাঞ্জেলকে। পরিণীতা তার প্রিয় পুরুষটির বাহু জোরে ধরে মুখ লুকালো। তখন প্রণয়কুঞ্জের করিডোর থেকে আদিপ পরীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায়। পরিণীতা মুঠে ঘাবড়ানিটির কারণ সে জানে। এই হাতের মালিক তার বড্ড আপন, এই স্পর্শ তার বড্ড চেনা। আদিপ দেওয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, এসব কি পরেছ? পরিণীতা মুখটা একটুখানি করে বলল, শাড়ি পরেছি। কেন, আপনার সুন্দর লাগছে না মাস্টার মশাই? আদিপ তাদের দুজনের সেন্টিমিটার দূরত্ব ঘুচিয়ে দিয়ে একদম কাছে চলে এলো। কপালে গভীর এক চুমু দিল।
এমন আদুরে স্পর্শে পরিণীতার চোখ বন্ধ হয়ে গেল। তার ছোট্ট শরীরটা তীর তীর করে কেঁপে উঠল। আদিব তার চোখে নির্বিকার তাকিয়ে থাকলেও সে ওই চোখের বেশিক্ষণ তাকিয়ে থাকতে কখনোই পারে না। আদিব গালটা 2 হাতের আঁচলে নিয়ে নাকের ডগায় চুমু খেয়ে বলল, আমি কখনো চাই না তোমার এমন রূপ আমি ব্যতীত অন্য কেউ দেখুক। তুমি কারোর জন্য আর এমনভাবে সাজবে না। পরিণীতা মাথা দুলিয়ে আদিবের বুকে নাক মুখ বুজে দিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আদিব তীব্র প্রশান্তিতে এক টুকরো হাসল। পরিণীতা বলল, অ্যাঞ্জেল ঘুরতে যাবে? পরিণীতা কিছু না ভেবে হ্যাঁ বলে দিল, কারণ সে জানে এই মানুষটি তার সবচেয়ে নিরাপদ স্থান, যার সাথে নির্দ্বিধায় চোখ বন্ধ করে যে কোনো জায়গায় চলে যাবে। আদিব বলল, এভাবে যাওয়া যাবে না। পরিণীতা বলল, কিভাবে যাব তাহলে? চলো আমার সাথে। আদিব পরিণীতাকে তার রুমে নিয়ে গিয়ে বলল, যাও, এটা চেঞ্জ করে নর্মাল কিছু পরে আসো। রিনিতা বিনা বাক্যে ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর ম্যাজেন্ডা কালারের ফুল স্লিপ প্রিন্টের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে দেখে আদিব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখে একটু হেসে বলল, বসো। পরিণীতা বসতেই তার চুল থেকে তোয়ালাটা খুলে নিল। তোয়ালে সরাতেই কোমর ছাড়িয়ে গেল রিবন্ডিং করা চুলগুলো। আদিব নিজের হাতে চুলে একটা বেনুনি করে দিল, যদিও ওটা তেমন ভালো হয়নি, তবে এটাই পরিণীতার কাছে সবচেয়ে সুন্দর বেনুনি। কানে ছোট ছোট স্টার ইয়াররিং আর কপালে একটা ছোট্ট কালো টিপ পরিয়ে দিল। ব্যাস, এতেই যেন সত্যিকারে পরি লাগছে। আদিব কিছুক্ষণ চেয়ে থেকে বা হাতটা নিজের হাতে মুঠে নিয়ে বলল, চলো। এরপর দুজন প্রণয় কুঞ্জ থেকে বেরিয়ে ইচ্ছেমতি নদীর তীরে ঘুরতে লাগলো। সবাই একবার হলেও ঘুরে দেখেছে, কারণ তাদের সত্যি একসাথে অপূর্ব মানিয়েছে। প্রণয় কুঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান এখনো চলছে। রাত প্রায় 11টা। বাড়ির পেছনে পুকুর পাড়ে আসর বসেছে তরুণ শিকদাররা। বাপ, চাচা আর বড় ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম, প্রীতম, সমুদ্র, অরণ্য, রাজ আর তাদের ঘনিষ্ঠ বন্ধুরা গ্লাস খালি করেছে একের পর এক, আর বিজ্ঞের মতো মতামত দিচ্ছে যেন তারা প্রত্যেকেই এক একজন এক এক দেশের প্রেসিডেন্ট। রাতের মধ্যপ্রহর চলমান শিকদার বাড়ির কণায় কণায় বাচ্চা, মহিলা, পুরুষ, যুবক, যুবতী, উপচে পড়া ভিড়। আর ক্যাচের মেচেরে বোঝার উপায় নাই যে এখন মধ্যরাত। কিছু সময় পূর্বেই হলুদের প্রোগ্রাম বন্ধ হয়েছে। সবাই অনেক ক্লান্ত, কিন্তু ঘুমানোর সময় একটা বিরাট বিপত্তি বেঁধে গেল। আগের রাতে সবাই ঘরগুলিতে ঠুসে ঠুসে শিফট হয়ে গেলেও আজকে তার দ্বিগুণ পরিমাণ মানুষ। প্রণয়কুঞ্জের প্রতি তালায় 24টি করে মোট 96টি রুম রয়েছে। তাও আজকে আর জায়গা হলো না, তাই ঠিক করা হলো ছাদে, ড্রয়িং রুমে, চিলেকোঠায়, সব জায়গায় ঘুমানো হবে। ঘরের বাইরে জায়গাগুলোতে পুরুষরা আর ঘরের ভেতরে মহিলারা ঘুমাবে। কিন্তু যতই যাই হোক, 5টি নির্দিষ্ট রুমে কোনো অতিথি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, যথা বাড়ির 4 কর্তা এবং প্রণয় শিকদারের ঘরে। পরিণীতা, প্রিয়তা, ইয়ানা, পূর্ণতা, চিত্রা, মিষ্টি, প্রেরণা প্রিয়তার রুমে চলে এসেছে, যাতে তারা একটু স্বস্তিতে থাকতে পারে। তারা আবার এত মহিলার সঙ্গেও থাকতে পারবে না। সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরের দরজা বন্ধ করে দিল। আজকে তারা রাত জেগে গল্প করবে। কথায় আছে, মেয়েদের গল্পের শেষ। আর মেয়েগুলো যদি সমবয়সী হয় তাহলে তো কথাই নেই। প্রায় 1 ঘন্টা আগে প্রণয় খবর পেয়ে পুকুর পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার গুণধর ভাইয়েরা একে অপরের উপর চিৎপাটাং হয়ে পড়ে আছে আর বিড়বিড় করছে। দৃশ্যটা দেখে প্রণয় বিরক্তিতে ভ্রু কুঁচকে রহমান চাচাকে বলল, চাচা, পুকুর থেকে পানি তুলে এনে এদের চোখে মুখে ছিটিয়ে দিন। রহমান চাচাও তাই করলেন, কিন্তু এতে তাদের নেশা কমলো না, বরং উল্টো। অরণ্য প্রণয়ের মাঝে কুহুকে দেখছে। কি সাংঘাতিক ব্যাপার! সে কোনো রকম টলতে টলতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় শীতল দৃষ্টিতে চেয়ে আছে, কোনো কথা বলছে না। যারা স্বাভাবিক অবস্থায় তাদের বড় দাদাদের সামনে মেপে মেপে কথা বলে, নেশার ঘরে তার
তাকেই নিজের প্রেমিকা লাগছে। অরণ্য প্রণয়ের গালে হাত দিয়ে বলল, চিত্রা, তুমি এত শক্ত, লম্বা আর মোটা কেমন করে হলে? বলে গালে হাত দিতেই অনুভব করলো হাতে খোঁচা লাগছে। এটা দেখে অরণ্য কাঁদো কাঁদো হয়ে বলল, তোমার ওপর কি ব্যাটা ভূত ভর করেছে? প্রণয় এই মাতালি আর সহ্য করতে না পেরে বাঘের মতো গর্জন করে ধমক দিল। চুপ। ধমক খেয়ে সবাই কেঁপে উঠে একেবারে ভদ্র বাচ্চার মতো শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। তাদের 30% নেশা কল্টে গেছে। প্রণয় রোমান চাচাকে বলল, চাচা, এদেরকে লেবু পানি খাওয়ান, নেশা না ছাড়া পর্যন্ত থামবেন না। বলে সে চলে গেল। রোমান চাচা এতক্ষণ ভয়ে কাঁপছিলেন, ধমক শুনে লাফিয়ে উঠলেন। এই পুরো ঘটনা 3 তলায় প্রিয়তার রুমের ব্যালকনি থেকে মেয়েরা দেখছিল। তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গড়িয়ে পড়ছিল। চিত্রা বলল, সেই ভয় পেয়েছি। এই কথা শুনেই মেয়েরা আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। চৈত্র মাসে ভ্যাপসা গরমে প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও প্রণয়কুঞ্জের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা আছে, তবুও প্রকৃতির বিশুদ্ধ বাতাসের কাছে এই কৃত্রিম বাতাস কিছুই না। তাই মেয়েরা প্রিয়তার ব্যালকনিতে মাদুর বিছিয়ে গোল হয়ে বসল। ইনায়া পরিণীতার গায়ে হেলান দিয়ে বসে বলল, প্যারেলাল, হায় মেরা প্যারেলাল। সবাই চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। ইনায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি দেখছো বেবিরা? সবাই ইনায়াকে চেপে ধরল ওর পেয়ারেলালের নাম জানার জন্য। মূলত ওরা কেউ কারোর রিলেশনশিপের ব্যাপারে জানে না, কারণ শিকদার বংশের প্রেম প্রীতির এলাও নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এইসব নিয়ম কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিকদার বংশের একজনও সিঙ্গেল নেই, কেবল সমুদ্র ছাড়া। তাদের সবার রিলেশনশিপ ওপেন সিক্রেট। কেউ কারো রিলেশনশিপ নিয়ে ডিসকাস করে না। তাদের সম্পর্কের ব্যাপারে শুধু শুধু তাদের বেস্ট ফ্রেন্ডরা জানে। প্রিয়তা মিটমিট করে হাসছে। সবাই হতাশ হয়ে বলল তার পেয়ারেলালকে তাদেরকে দেখানোর জন্য। এভাবেই তাদের গল্পের আসর জমে উঠল। এভাবেই গল্প আর আড্ডা চলতে থাকলো। রাতের অন্ধকার সরে দিনের আলো এসে ধরণীতে আলোকিত করলো পাখির সুমিষ্টি করতানে মুখর চারপাশ। আজকের দিনটি বিশেষ। পৃথার বিয়ে। প্রণয়কুঞ্জ সরগম। শিকদার বাড়ির 4 গিন্নি, পহিলিকা ও আরও 1 ডজন মহিলা মিলে রান্নাঘরে সকালের নাস্তা চিত্রা ও পরিণীতার টেবিলে সেট করতে ব্যস্ত। ওরা দেখলো এত বড় টেবিলেও হবে না, তাই স্টোর রুম থেকে একই ডিজাইনের আরও 2টি টেবিল এনে দুপাশে লাগানো হলো। শিকদার পরিবারের সদস্য সংখ্যা 22 জন, কিন্তু এখন ডাইনিং প্লেসে 80 জনের বেশি মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। প্রথমে পুরুষরা খাবে, বাড়ির কর্তা সহ বিশিষ্ট অতিথিরা ও পরিবারের ছেলেরা। তারপর বাড়ির অতিথি মহিলারা খাবেন, এরপর বাড়ির মেয়েরা। এভাবেই সবার জন্য আয়োজন করা হয়েছে। তনুশ্রী বেগম বাড়ির সব মেয়েদের ডাকতে লোক পাঠিয়েছেন। 10 মিনিট পর প্রেরণা, মিষ্টি, কুহু, থিরা, সায়রা, পৃথা সহ প্রিয়তা ছাড়া সবাই এসে হাজির হলো। অর্থী বেগম মেয়েদের বললেন, খাবারগুলো টেবিলে পরিবেশন করো। সব মেয়েরা মিলে 15 মিনিটের মধ্যে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। রুটি, লুচি, পরোটা, টোস্ট ব্রেড, খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, বাটার কিচেন, 1 স্যান্ডউইচ, পায়েস সহ 10 রকমের ডেজার্ট আইটেম আর আরও অনেক কিছু। খাবারের গন্ধে মুখর চারপাশ। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা নাস্তা করে নিলেন। এখন শুধু মেয়েরা বাকি। প্রিয়তা এখনো আসেনি। অনুজা বেগম তন্ময়কে বললেন, তোর প্রিয় আপুকে ডেকে নিয়ে আয়। এই কথা শুনে তন্ময় একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে আম্মু। প্রিয়তা মরার মতো ঘুমাচ্ছে, কারণ সারা রাতের আড্ডা দিয়ে শেষ রাতের দিকে তার ঘুম এসেছে। লতানো চুলগুলো বিছানায় ছড়িয়ে ফ্লোরে লুটোপুরি খাচ্ছে। তন্ময় পা টিপে টিপে তার আপুর রুমে ঢুকলো। গিয়ে দেখে তার আপু গভীর ঘুমে ডুবে আছে। এখন তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিলেও সে বুঝবে না, তাই একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। সে কানের পাশে মুখ এনে জোরে চিৎকার দিল, আপু। এমন চিৎকার শুনে প্রিয়তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ধরপড়িয়ে উঠল সে।
একটুর জন্য সে পটল তুলে নেয়। রাগী দৃষ্টির সামনে তন্ময়কে হাসতে দেখে রাগটা যেন মাথায় চড়ে গেল। সে তন্ময়ের চুল টেনে ধরে বলল, পেট মোটা, তুই তুই কি আমার ভালো দেখতে পারিস না? তন্ময় মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলল, আমার কি দোষ? আম্মু তো আমাকে ডেকে আনতে বললো। প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় প্রিয়তার মাথাটা ঝিমঝিম করছে। নীলাপ চোখের অজস্র ঘুম, কিন্তু সেই সব পাত্তা না দিয়ে শরীরটা টেনে টুনে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে ওড়নাটা নিয়ে ঢুলু ঢুলু চোখে চুল হাত দিয়ে খপা করতে করতে বাইরে চলে গেল। ডাইনিং টেবিলে শিকদার বংশের বংশধররা টেবিল আলো করে বসে আছে। তখন পুরুষরা খাওয়ার সময় অনেক ডেকেও অর্থী বেগম জমিদারের ঘুম থেকে তুলতে পারেনি। সবার খাওয়া শেষ, বাড়ির মেয়েরা খাবে। এমন সময় জমিদাররা ঢুলতে ঢুলতে এক এক করে ধপাস ধপাস করে চেয়ার টেনে বসল। কাল রাতে এক একজনকে রোমান চাচা লিটার চারেক করে লেবু পানি খাইয়ে অনেক কষ্টে হুঁশ এনে সবার নিজ নিজ ঘরে পৌঁছে দিয়েছিলেন। সারা রাত প্রায় সবাই বেহুশ হয়েছিল, তাই তাদের এত দেরি হলো। প্রেম রাজকে ফিসফিস করে বলল,